ওকে, তো আমি আগের দিন সিআরডি সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম এবং সিআরডির ডিটেলস আমি আলোচনা করেছি। আজকে আমি স্টার্ট করব র্যান্ডমাইজ ব্লক ডিজাইন বা আরবিডি। বাট তার আগে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করব, সেটা হচ্ছে ফেয়ারফিল্ড স্মিথস ভেরিয়েন্স ল। ওকে, এই লটা খুব একটা ইন্টারেস্টিং জিনিসকে ডিকটেট করে। আমি একটা কমন সেন্সের কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, একজন চাষির কাছে টোটাল জমির এরিয়া কি কনস্ট্যান্ট হবে না হবে? একজন চাষির কাছে টোটাল যে জমির ল্যান্ড এরিয়া সেটা কনস্ট্যান্ট হবে না হবে না? জাস্ট আ কমন সেন্স। কনস্ট্যান্টই হবে অবভিয়াসলি, কারণ গোটা পৃথিবীতে টোটাল যত ল্যান্ড আছে সেই পুরো এরিয়াটা একটা কনস্ট্যান্ট। সো একজন ইন্ডিভিজুয়াল চাষির কাছে ধরা যাক ফিক্সড ল্যান্ড হচ্ছে এইটা। এবার টোটাল ল্যান্ডটাকেও বেশ কিছু প্লটে ভাগ করতে পারো। These are the plots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। অর্থাৎ টোটাল ল্যান্ডটাকে 25টা প্লটে ও ডিভাইড করবে, 25 প্লটস। এবার প্রতিটা প্লটে অ্যাট এ টাইম একটাই ট্রিটমেন্ট বা একটাই ফার্টিলাইজার ইউজ করা যাবে, এটা আমরা অলরেডি বলেছি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট কোন ফার্টিলাইজারটা আমার জন্য বেনিফিশিয়াল। সেভাবেই কৃষি বিজ্ঞানের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়েছে। ওকে, কিন্তু যে কোয়েশ্চেনটা খুব মারাত্মক সেটা হচ্ছে নাম্বার অফ প্লটস কত হওয়া উচিত। আমি বলছি 25টা এখানে করলাম, আর এই একই ফিক্সড ল্যান্ডকে আমি করলাম এইটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, সেম এরিয়া। কিন্তু এখানে নাম্বার অফ প্লটস 12, আর এখানে নাম্বার অফ প্লট 25। ন্যাচারালি ফিক্সড ল্যান্ড নাম্বার অফ প্লটস 25, তাহলে প্লটের এরিয়া, প্রতিটা প্লট এরিয়া কি হবে, কম না বেশি? কম হবে, কম হবে। প্লট এরিয়া ইজ লেস। আর এখানে কি হবে? এখানে বেশি। অবশ্যই lot area is definitely higher. So যে কোয়েশ্চেনটা এখানে বার্নিং কোয়েশ্চেন, কোনটা বেশি রিকোয়ার্ড, নাম্বার অফ প্লটস কম আর প্লট এরিয়া বেশি, নাকি নাম্বার অফ প্লটস বেশি কিন্তু ইন্ডিভিজুয়াল প্লট এরিয়া কম? কোনটা অ্যাকচুয়ালি বেটার? প্লট এরিয়া বেশি হলে বেটার হবে। ওকে, কেন?
সেখানে এই উত্তর দেবে আমাদের ফেয়ারফিল্ড স্মিথস ভেরিয়েন্স ল। এই ল এর সঙ্গে স্ট্যাটিস্টিক্স এর কোনো সম্পর্ক নেই, এটা এন্টায়ারলি একটা সয়েল সায়েন্স ওরিয়েন্টেড ল। সো লটার কি জেনেসিস কি ব্যাকগ্রাউন্ড সেটা আমি জানি না, আমি জাস্ট লটা জানি। লেটস সি। তো কি বক্তব্য? ফেয়ারফিল্ড স্মিথ বলছে Vx equals to V1 by x to the power V. What is Vx? Vx is the variance per unit area of the plots. Okay. X টা কি? Area of the plot. B টা কি? B is a soil characteristic measure. Okay. এইবার এই রেজাল্টটার মানে কি? এই রেজাল্টটার অনেক রকমের ভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফেয়ারফিল্ড স্মিথ একটা এম্পিরিক্যাল ল বের করেছে। এম্পিরিক্যাল ল মানে যার পেছনে তেমন কোনো ম্যাথামেটিক্যাল বেসিস নেই। ইটস নট আ ম্যাথামেটিক্যালি ডিরাইভড ল, ইটস অ্যান ডেটা ড্রিভেন ল। ঠিক আছে, লটা কি বলছে? বলছে ভেরিয়েন্স অফ দ্য এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্টের ভেরিয়েন্স কম হলে ভালো নাকি বেশি হলে ভালো? একটা এক্সপেরিমেন্ট কম হলেই ভালো। এক্স্যাক্টলি, যত কম ভেরিয়েন্স তত বেশি প্রিসিশন, এটা স্ট্যাটিস্টিক্সে একদম গোড়ার কথা। তো বলছে আমরা একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করছি, তো ডিজাইনটার ভেরিয়েন্স ডিপেন্ড করছে এই লটার থ্রুতে। ঠিক আছে, ভিএক্স হচ্ছে একটা সার্টেন প্লট থেকে পাওয়া এক্সপেরিমেন্টের ভেরিয়েবিলিটি, সেই প্লটটার এরিয়া হচ্ছে এক্স। V1 ইজ আ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আর বি হচ্ছে একটা সয়েল ক্যারেক্টারিস্টিক মেজার। এটা কি মাপে? বি মেজার্স কোরিলেশন অ্যামং প্লটস। ওকে, কোরিলেশন মানে কি? খুব পাতিভাবে বলতে গেলে এখানকার ফার্টিলিটি আর এখানকার ফার্টিলিটি যদি মোটামুটি একই রকমের হয়, দেন বি এর ভ্যালু মোটামুটি একের কাছাকাছি চলে যায়। কিন্তু এখানকার ফার্টিলিটি বেশ হাই আর এখানে খুব একটা বেশি নয়, তাহলে কিন্তু ফার্টিলিটি কমবে। তা সেক্ষেত্রে অবভিয়াসলি কি হচ্ছে? কোরিলেশনটা কমবে। সহজ কথা, দুটো পাশাপাশি প্লট কতটা কোরিলেটেড মানে কি? দে আর কোরিলেটেড ইন টার্মস অফ ফার্টিলিটি। মানে একই রকমের ব্যাপারটা এক্সাম্পল হিসেবে একই কলেজের দুটো স্টুডেন্ট কতটা কোরিলেটেড আমি দেখতে ইন্টারেস্টেড। ঠিক আছে, তেমনি একটাই এরিয়া, সেম এরিয়া, তাতে দুটো অ্যাডজাসেন্ট প্লট কতটা কোরিলেটেড সেটা মাপে কে? বি। ঠিক আছে, সয়েল ক্যারেক্টারিস্টিক মেজার। ওকে, এনিওয়েজ এই মেজারটা কিভাবে নিতে হয় মাপতে হয় এটা এন্টায়ারলি সয়েল সায়েন্সের ইস্যু, এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু তাহলে কোথায়? আমাদের ইস্যু এন্টায়ারলি এই লটাতে, যেটা ফেয়ারফিল্ড স্মিথের ভেরিয়েন্সের ল। যে একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করছি না প্লট, একটা প্লটে আমি কোনো একটা ট্রিটমেন্ট দিয়েছি, বারবার করে রিপিটেশন করছি, রেপ্লিকেট করছি, তারপর ভেরিয়েবিলিটি কত? ভিএক্স। এই ভেরিয়েবিলিটি ডিপেন্ড করে এই ফর্মুলাটার উপরে, V1 by x to the power b।
এক্সটা কি? এক্সটা হচ্ছে ওই পার্টিকুলার প্লটটার এরিয়া। এবার মজার ব্যাপার খেয়াল কর, যদি B0 হয়, B0 মানে কি? দুটো পাশাপাশি প্লটের কোরিলেশন নেই। একটা প্লট এক রকমের, আরেকটা প্লট আরেক রকমের, কোনো কোরিলেশন নেই। ঠিক আছে, একটা হচ্ছে হিলি এরিয়ার মতো বিহেভিয়ার করছে, আরেকটা গ্যাঞ্জেস এরিয়ার মতো বিহেভিয়ার করছে। তাহলে ন্যাচারালি দুটো প্লটের মধ্যে কোনো কোরিলেশন থাকবে না, সেক্ষেত্রে বিটা 0 হবে। বি যদি 0 হয়, দেন ভিএক্স কি? কনস্ট্যান্ট। দ্যাট ইজ if the plots are uncorrelated, then the variance does not depend upon the area. দেখাই যাচ্ছে vx টা কনস্ট্যান্ট v1 হয়ে গেল, এটা এরিয়ার উপরে একেবারেই কিন্তু ডিপেন্ড করছে না। ঠিক আছে, তার মানে কি? সেক্ষেত্রে হোয়াট এভার মে বি দ্য প্লট এরিয়া, ভেরিয়েবিলিটি তাতে কোনো এফেক্টেড হচ্ছে না। ফলে ফেয়ারফিল্ড স্মিথ ভেরিয়েন্স ল খুব একটা ইউজফুল নয় যদি বি এর ভ্যালু 0 হয়। অর্থাৎ ফেয়ারফিল্ড স্মিথের ল কোন ক্ষেত্রে ভ্যালিড? যদি জমিগুলোর সয়েলের ক্যারেক্টারিস্টিক মোটামুটি কোরিলেটেড হয় তবেই, না হলে কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, এইবার এক্সট্রিম কেস বি ইকুয়াল টু 1 ধরছে, হাইলি কোরিলেটেড জোন, সেক্ষেত্রে ভিএক্স কত? v1 বাই এক্স। ওকে, তার মানে কি? এক্স যত বাড়বে ভিএক্স তত কমবে। দ্যাট ইজ ভেরিয়েন্স ইজ সরাসরি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য প্লট। সহজ কথা, এরিয়া যত বাড়বে তত ভেরিয়েন্স কমবে, তত বেশি প্রিসিশন হবে। দ্যাট ইজ more the area of the plot, higher the precision of experiment. দেখ একদম রিয়েল লাইফে ক্রিকেট খেলার মাঠ, কোন ধরনের মাঠে ভালো খেলা যায়? ছোট মাঠ না বড় মাঠ? কোন মাঠে খেলাটা জমে বেশি? মোটামুটি একটা রেজাল্ট থেকে বোঝা যায় কোন টিমের কত পাওয়ার। যত বড় মাঠ হবে, হাত ঘুরিয়ে খেলা হবে, তত ভালো খেলা। আন্ডার আর্মে খেলে তো কে কত ভালো খেলে তার কোনো আইডিয়া করা যাবে না। বা ফুটবল যখন 5-a-side খেলা হয়, সেই ফুটবল থেকে কে কত বড় প্লেয়ার, কে কত বড় গোলকিপার তার কোনো আইডিয়া করা যায় না। as simple as that, everything has a real life interpretation. এখানেও তাই, যত বড় এরিয়া অফ দ্য প্লট তত আমার হাই প্রিসিশন অফ দ্য এক্সপেরিমেন্ট। এবার যদি মাঝখানে থাকে 0 less than b less than 1, তখন কি হচ্ছে? bx হচ্ছে v1 বাই x টু দি পাওয়ার b, লগ নিচ্ছি ln vx ln v1 মাইনাস b ln x। ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানেও x বাড়লে vx কমবে। অর্থাৎ এইটাই আমার ফাইনাল কনক্লুশন ফ্রম দি ফেয়ারফিল্ড স্মিথ ভেরিয়েন্স ল, যে যত আমার এরিয়া আন্ডার দ্য যত আমার এরিয়া অফ দ্য প্লট হায়ার হবে, তত ওই প্লট থেকে করা এক্সপেরিমেন্টের প্রিসিশন তত বাড়বে। যত বেশি প্রিসিশন তত বেশি অ্যাকিউরেসি, অবভিয়াসলি। ওকে, সো
এবার একদম ফাইনাল কনক্লুসিভ উত্তরে যাচ্ছি। প্লট সাইজ এখানে কম, সরি প্লট এরিয়া এখানে কম, সো এখানে প্রিসিশনটা কম। উল্টো দিকে প্লটের এরিয়া এখানে বেশি, সো প্রিসিশনটাও এখানে বেশি। সো যদি সেম এরিয়া মেনটেন করতে হয় দেন নাম্বার অফ প্লটস কমিয়ে প্লটের এরিয়া বাড়াতে হবে। এটাই আমাদের ফাইনাল কনক্লুসিভ অ্যানালিসিস ফ্রম দিস ফেয়ারফিল্ড স্মিথ ভেরিয়েন্স ল। ঠিক আছে, এটা কিন্তু ডিজাইন অফ এক্সপেরিমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এম্পিরিক্যাল রেজাল্ট এবং এটা সিউতেও আসে। ওকে, এইবার আমরা চলে যাব র্যান্ডমাইজড ব্লক ডিজাইন বা আরবিটি। দেখ বলছি, ওকে, সো কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন বা সিআরডি তে কি ছিল? টোটাল ছিল আমার এন খানা প্লট, টোটাল ছিল আমার টি খানা ট্রিটমেন্ট। প্রথম ট্রিটমেন্টটাকে আমি R1 টাইমস রেপ্লিকেট করেছিলাম, সেকেন্ড ট্রিটমেন্টটাকে আমি R2 টাইমস করেছিলাম রেপ্লিকেট, টিএথ ট্রিটমেন্টটাকে আমি RT টাইমস করেছিলাম রেপ্লিকেট। সো প্রিন্সিপল অফ রেপ্লিকেশন ওয়াজ ডিউলি ফলোড ইন র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। ঠিক আছে, এইবারে আর কি করেছিলাম? ডিফারেন্ট ডিফারেন্ট প্লটে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট গুলোকে আমরা র্যান্ডামলি অ্যাসাইন করেছিলাম সম্পূর্ণ। ঠিক আছে, সো প্রিন্সিপল অফ র্যান্ডমাইজেশন ওয়াজ অলসো ফলোড। কিন্তু আরেকটা যে প্রিন্সিপাল বা পলিসি আছে, পলিসি অফ লোকাল কন্ট্রোল, সেটা আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনে ফলো করাইনি। তাহলে কি করতে হবে? লেটস সি। আমরা যেটা করব আরবিডিতে, the setup is like that. Number of treatments এখানে টি ধরলাম। আরবিডিতে প্রতিটা ট্রিটমেন্টকে ইকুয়াল নাম্বার অফ টাইমস আমাকে রেপ্লিকেট করতে হবে। নাম্বার অফ রেপ্লিকেশনস of each treatment ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ প্লটস কত লাগবে আমার? n টি খানা ট্রিটমেন্ট, প্রতিটা ট্রিটমেন্ট r বার করে হচ্ছে রেপ্লিকেট, তাহলে টোটাল নাম্বার অফ প্লটস হচ্ছে r ইনটু টি, RT। ঠিক আছে, হলো। এইবার what is randomized block design, what is meant by blocking, সেটাকে একটু আমি এক্সাম্পল দিয়ে বলছি। দেখ, আমি একটা এক্সাম্পল তৈরি করছি। I have 5 treatments A, B, C, D, E. Okay, so T equal to 5. Okay, এই ট্রিটমেন্টটাকে নাম দিলাম 0, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 নাম দিলাম। ওকে,
Be ready with a random number table, someone. So এখানে টোটাল 5টা ট্রিটমেন্ট আছে, t equal to 5, ঠিক আছে? আচ্ছা, এইবার প্রতিটা ট্রিটমেন্টকে আমরা রেপ্লিকেট করতে চাই 4 বার করে। নাম্বার অফ রেপ্লিকেট যদি 4 হয়, আমরা এক্স্যাক্টলি 4টে ব্লক তৈরি করব। ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4 and ব্লক 5। এবার কেউ জিজ্ঞেস করতে পারে ব্লকটা করলাম কি করে? ইন ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যদি একটা চাষের জমিনে এক্সপেরিমেন্টটা হয়, ইন্ট্রা ব্লক ভেরিয়েশন যেন বেশি না হয়, ইন্টার ব্লক ভেরিয়েশন যেন থাকে, এইটা আমি মোটামুটি ভাবে এনশিওর করব। 5টা ব্লক যদি হয় 5টা কলেজের মতো, অবশ্যই আমি চাইবো একটা কলেজের ভেতর যেন ইন্টারনাল ভেরিয়েশন না থাকে, ওকে? কিন্তু দুটো কলেজের মধ্যে যেন সাবস্ট্যান্সিয়াল ভেরিয়েশন থাকে, ওকে? সো ব্লকিংটা সেই স্ট্র্যাটেজি মেনেই করা হয়। আমি লিখে দিচ্ছি ব্লকিং স্ট্র্যাটেজি। Very simple. Blocking is so performed that within a block variation is less. And between blocks, variation is substantial. Okay? এইবার কি করে ব্লকের ট্রিটমেন্ট গুলোকে অ্যালোকেট করব? প্রতিটা ব্লকে প্রতিটা ট্রিটমেন্ট একবার করেই অ্যাপিয়ার করবে, দুবার করে নয়। কিন্তু তাই বলে আমি আমার ইচ্ছে মতো ট্রিটমেন্ট বসাবো না, তাই ABCD BCDA না, এইভাবে আমি আমার ইচ্ছে মতো অ্যালোকেশন করব না। এই অ্যালোকেশনটা আমি করব ইউজিং সাম র্যান্ডম টেকনিক বা র্যান্ডমাইজেশন টেকনিক। কিভাবে? একদম আগের বারের মতো র্যান্ডম নাম্বার তোল, তুলে 5 দিয়ে ডিভাইড কর, দেখ কি রিমাইন্ডার হচ্ছে। রিমাইন্ডার 0 হলে ট্রিটমেন্ট A, রিমাইন্ডার 1 হলে ট্রিটমেন্ট B, রিমাইন্ডার 2 হলে ট্রিটমেন্ট C, রিমাইন্ডার 3 হলে ট্রিটমেন্ট D, রিমাইন্ডার 4 হলে ট্রিটমেন্ট E বসবে, ওকে? দাদা নাম্বার অফ ব্লকটা কি চয়েস করলে ওটা একবার বলো না। নাম্বার অফ ব্লক হচ্ছে যে কটা নাম্বার অফ রেপ্লিকেশন, সেটাই আমার নাম্বার অফ ব্লক। সো আমি 4টে যদি করি রেপ্লিকেট, তাহলে 4টে ব্লক হবে এক্স্যাক্টলি। হ্যাঁ ওটাই বলছি। 5টা ভুল লিখেছিল, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? যে কটা নাম্বার অফ রেপ্লিকেশন সে কটা নাম্বার অফ ব্লক, একদম এটা মাথায় যেন থাকে। এইবার র্যান্ডম নাম্বার টেবিল দেখ,
টেবিল থেকে আমাকে বল কি আসছে ভ্যালু, যে কোনো একজন বল জলদি, ফার্স্ট। দাদা এটা আরে করা যাবে? সব জায়গায় করা যাবে, আপাতত একটা পাতি বই বার কর, দিয়ে বল। বল যে কোনো একজন। একটা বই তোল, ফান্ডামেন্টাল ভলিউম 2, দিয়ে বল। র্যান্ডম নাম্বার বল, দোকাল বল, দোকাল। হ্যাঁ বলছিলাম। হ্যাঁ বল। ওয়ান টু ওয়ান থ্রি সেভেন, শুভাঙ্গী বললি। হুম, সেভেনটা কি? সেভেন তো আসবে না। দাদা 1.2429। কি কোনটা র্যান্ডম নাম্বার? হ্যাঁ এইভাবে তুললে বুঝতে পারবো না কিচ্ছু। দাদা 4652। 4652, 4652 কে তাহলে 5 দিয়ে ডিভাইড কর, ডিভাইড করে বল কি আসে রিমাইন্ডার। রিমাইন্ডার 2 আসবে তো। 2 আসছে, রিমাইন্ডার 2 এলে সি বসবে। তারপর নেক্সট 9031। 9031 কে ভাগ কর, আর রিমাইন্ডার 1, রিমাইন্ডার 1 মানে বি বসবে। তারপর তারপর 2030 রিমাইন্ডার 0। রিমাইন্ডার 0 মানে এ বসবে। তারপর 0641 0641 মানে রিমাইন্ডার 1 রিজেক্টেড, দুবার বি ব্যাক টু ব্যাক বসতে পারবে না। আরেকখানা বল। 8479। 8479 বা রিমাইন্ডার 4, তাই তো? ই বসবে, তাহলে বাই ডিফল্ট ডি কে বসাতেই হবে। এইভাবে বাকিগুলো তুলে ফিল আপ করে বল সৌগত, আমি লিখছি। তারপরে আসবে তোমার হচ্ছে রিমাইন্ডার আসছে 2 মানে সি। 2 মানে সি, ওকে ফাইন, সি। তারপরে 1 1 মানে বি। 1 মানে বি। হুম, তারপরে হচ্ছে আবার 2 মানে সি, কিন্তু হবে না, তার মানে হবে না। হচ্ছে তারপরে রিমাইন্ডার 2, রিমাইন্ডার 2 মানে হচ্ছে সি, হবে না। তারপরে হচ্ছে রিমাইন্ডার 4 মানে ডি। তারপরে হচ্ছে 6499 মানে রিমাইন্ডার 4 তো, হুম, মানে হবে ডি। না। হ্যাঁ, পরে ই। তারপরে ই। হুম, তারপরে আবার ই আসছে, ই রিজেক্টেড হয়ে যাবে, মানে ওখানে বাট definition- একটাই পড়ে আছে, এ হওয়া যাবে না, অপশন নেই। তারপরে হচ্ছে রিমাইন্ডার 1 মানে বি। বি। তারপরে হচ্ছে রিমাইন্ডার 4 মানে হচ্ছে ই ই। ই। তারপর হচ্ছে রিমাইন্ডার আবার 1 মানে বি বসবে না। তারপরে হচ্ছে রিমাইন্ডার 4 বসবে না, রিমাইন্ডার 1 বসবে না, রিমাইন্ডার 2 তারপর সি। হচ্ছে C বসবে। তারপরে আবার রিমাইন্ডার 2 বসবে না, তারপরে রিমাইন্ডার 3 বসবে না, আবার 2 বসবে না, আবার 3 বসবে না। এবার হচ্ছে রিমাইন্ডার 2 বসিয়েছি আমরা, 2 বসিয়েছি, 2 বসিয়েছি, 2 2 তো সি চলে এসছে। হুম, তারপর রিমাইন্ডার 1 আছে আবার 5035 এ মানে এ। রিমাইন্ডার 1 তাই তো, না 0 কি বললি? 35 মানে তো 0। হুম, তাহলে একটা বাকি রইলো, বি সি এ হয়ে গেল মানে ডি বসবে। কি বলছো? আর একটা টেবিল আসবে, মানে হচ্ছে প্রথমে রিমাইন্ডার হচ্ছে 3, 3 মানে হচ্ছে ডি। তারপরে আবার 3 মানে ডি, তারপর একটা 1 মানে বি, বি।
তারপর একটা 4 মানে ই 4 মানে ই ই, তারপর একটা 4 মানে ই, তারপর একটা 0 মানে এ, তারপর একটা তো লাস্টে সি বসবে। ঠিক আছে? So this is one replication of, this is one layout of RBD model. এইটা একটা রিয়েল লাইফ RBD লেআউট আমরা তৈরি করলাম লাইভ। এরকম লাইভ প্র্যাকটিক্যাল আমরা করব। কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয়, প্র্যাকটিক্যালটা ডিজাইনে খুব মারাত্মক জিনিস, আমরা করব। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার কি করে একটা RBD মডেলকে আমরা অ্যানালিসিস করব, এবার আমরা সেটা দেখব। দেখ, প্রথমেই এইখানে ট্রিটমেন্ট আছে, প্রতিটা ট্রিটমেন্ট আর বার করে হচ্ছে রেপ্লিকেট, যতবার রেপ্লিকেট তত কটা ব্লক থাকবে ইন অ্যান আরবিডি। সো আর হচ্ছে নাম্বার অফ ব্লকস ঠিক আছে, হলো? এইবার নেক্সট, কি করে অ্যানালিসিস করা যাবে থ্রু আরবিডি আমরা দেখেছি। নাম্বার 1, আমরা লিখছি মডেলটা। আরবিডি মডেল is same as ANOVA two-way layout. সেম একদম। তো কি হবে, yij, what is yij? yij stands for the response corresponding to ith treatment and jth block। তাহলে বলতে পারবি এই রেসপন্সটা কি হবে নোটেশন ওয়াইজ? সামওয়ান? Y11 এইটা এই তো দোকান ভয়ঙ্কর ভুল বললি দোকান। দেখ ভালো করে, এইটা ট্রিটমেন্ট 1, এটা ট্রিটমেন্ট 2, এটা ট্রিটমেন্ট 3, এটা ট্রিটমেন্ট 4, এটা ট্রিটমেন্ট 5। তাহলে এই সি এর করেসপন্ডিং রেসপন্সটাকে নোটেশনালি আমি কি বলবো? Y31, এটাকে কি বলবো? Y21, অ্যাবসলিউটলি। এটা Y11, এটা y12, এটা y14। ঠিক আছে, সরি ছোট্ট ভুল লেখা আছে, 4121 হবে তো। এটা 21 হবে। yij stands for, দাদা দুটো 2-1 হলো কি করে? 5-1 হবে না? সরি, ঠিক আছে এবার। সো yij stands for ith ট্রিটমেন্ট আর jth ব্লকের করেসপন্ডিং যে আউটপুটটা সেইটা। প্রত্যেকটা হচ্ছে ফার্স্ট ব্লকের করেসপন্ডিং আউটপুট, তাই লাস্টে 1 আছে। y31 কারণ থার্ড ট্রিটমেন্টের করেসপন্ডিং আউটকাম বলে। ঠিক আছে,
এইভাবে নোটেশনটা বোঝা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের একটা অত্যন্ত বড় কাজ। ওকে, সো মডেল লিখতে গিয়ে ফার্স্ট আমি রেসপন্স লিখলাম YIJ, দেন মিউ সর্বঘটের কাঠারি কলা, দ্য জেনারেল এফেক্ট, প্লাস ট্রিটমেন্টের এফেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাউ আই, additional effect due to ith treatment plus beta J additional effect due to jth block, আর লাস্টে EIJ, এই জিনিসটা হচ্ছে আমার random error in the model। দাদা একটু জুম ইন করো না, নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না, এই জুম আউট করো। হ্যাঁ, ঠিক আছে, this is the randomized block design model. This model is actually same as a two-way ANOVA layout, same। তাও এইটা কি, ওটাই মেন জিনিস, additional effect due to the ith treatment। এবারে যে ANOVA পড়েছেন আমাকে বল assumptions কি কি আছে। EIJ নর্মাল 0 সিগমা স্কয়ার ফলো করে। প্রতিটা এরর নরমাল, এটুকু বললে কিন্তু নাম্বার কাটা যাবে। আর কিছু সঙ্গে IID এক্স্যাক্টলি, প্রতিটা এরর আইআইডি হতেই হবে, কোনো সন্দেহ নেই। এরর গুলো আইআইডি নরমাল 0 সিগমা স্কয়ার। দেন 2 নাম্বার সামেশন টাও আইটা 0, একদম বিটাটাও 0 সামেশন। সামেশন বিটা জে সেটাও 0। এখানে আই এর রেঞ্জ কি, টোটাল আছে টি খানা ট্রিটমেন্ট, সো আই রানিং ফ্রম 1 টু আপ টু টি। আর জে এর রেঞ্জ কি, আর খানা আছে ব্লক, সো 1 টু আপ টু আর। সো স্টেপ নাম্বার 1 ডান আরবিডির জন্য। এবার স্টেপ নাম্বার 2, মডেল প্যারামিটার এস্টিমেশন। এখানে 3টে মডেল প্যারামিটার আছে, মিউ টাউ আই বিটা জে। টোটাল স্কোয়ার এররকে মিনিমাইজ করলে চলে আসবে। ক্যাপিটাল ইটাকে বলছি আমি টোটাল স্কোয়ার এরর, সেটা কত, ডাবল সাম। ওকে, I running from 1 to up to T, J running from 1 to up to R. This is Yij minus mu minus tau y minus beta j whole square. This is nothing but double sum Eij square, which is the total squared error. ঠিক আছে, ঠিক আছে হলো। এইবার প্রথমে মিউকে এস্টিমেট করব, ডেলি ডেল মিউ ইকুয়াল টু 0, একটা করে দেখাচ্ছি স্যাম্পল। ডেলি ডেল মিউ ইকুয়াল টু 0 মানে কি,
ঠিক আছে, হলো। এইবার ঢুকছে ভেতরে, ডেল ডেল মিউ ঢুকছে 2 নামবে, আর মিউ এর আগে একটা মাইনাস, ওটা মাইনাস মাল্টিপ্লাইড হবে। সরি, হলো। এইবার ভাঙছি ব্যাপারটাকে, ডাবল সাম বাই আইছে, বাকি পার্ট ওদিকে নিয়ে যাচ্ছি। ডাবল সাম মিউ, ডাবল সাম টাউ ওয়াই, টাউ ওয়াই এর উপরে কোনো জে নেই, সো জের এই আর খানা টার্ম যাবে বাইরে, মাইনাস আর সামেশন টাউ ওয়াই। পুরোটাই তো জিরো। একদম সাবাস দোকান। প্লাস বিটা জে এর উপর সাম হচ্ছে, কোনো আই নেই, আই এর টিটা গেল বাইরে, as per the assumption এটাও জিরো, এটাও জিরো। ঠিক আছে, আর ডাবল সাম মিউ করা আছে এখানে। ডাবল সাম মিউ মানে কি? RT RT মানে n বলা আছে, টোটাল নাম্বার অফ অবজারভেশন বা টোটাল নাম্বার অফ প্লটস, হোয়াট এভার ইউ কল। ঠিক আছে, সো n মিউ হচ্ছে ডাবল সাম y আইছে, তাহলে মিউ হ্যাট কত? 1/n ডাবল সাম y আইছে, I running from 1 to up to t, j running from 1 to up to r। ঠিক আছে, তার মানে কি ডাবল সাম yi যে stands for total sum of the observation divided by the total number of plots, which is nothing but the grand mean, which is nothing but the y not bar notation। So mu hat পেয়ে গেলাম, এবার আমি টাউ y hat চাই। সো টাউ y এর রেসপেক্টে করছি, হলো। এইবার টাউ y এর রেসপেক্টে করলে i এর সামটা বাদ যাবে, শুধু j এর সামটা পড়ে আছে। ডেল ডেল টাউ y করলে একটা 2 নামবে, একটা -2 গেল বাইরে, -2 গেল, summation yij summation mu j running from 1 to up to r plus summation tau y, but sum হচ্ছে j এর উপরে কনস্ট্যান্ট, আর summation beta j, summation beta যেটা 0 according to the assumption, এটা 0 হয়ে গেল। ওকে, সামেশন মিউ মানে আর বেরোবে,
সামেশন টাউ আই, এটা j এর উপর সো এটা r বেরোবে। সো r কে কমন নিয়ে আমি এই সাইডে আমি পাঠিয়ে দিচ্ছি। সো মিউ প্লাস টাউ আই, একটা r নামলো, সামেশন yij। হোয়াট ইজ দিস? এইটা ith ট্রিটমেন্ট, আইটা ফিক্স আছে, শুধুমাত্র ভ্যারি করছে j এর উপরে। ith ট্রিটমেন্ট থেকে পাওয়া যত রেসপন্স তাদের সাম ডিভাইডেড বাই নাম্বার অফ রেপ্লিকেশনস অফ দি ith ট্রিটমেন্ট। তার মানে কি এটা? নোটেশনালি yi নট বার, আর কথায় বলতে গেলে মিন অফ রেসপন্স obtained from ith treatment। ঠিক আছে, ফাইনালি আমি টাউ আই হ্যাট চাই, yi নট বার, মিউটাকে নিয়ে আছে এইদিকে, মিউ হ্যাট মানে কত? y নট বার। আর লাস্টে আরেকটা করছি না, বিটা যে হ্যাটটা ছন্দ মেলাডি চলে আসবে, y নট জে বার মাইনাস y নট বার। কেউ বলতে পারবি y নট জে বারের ফর্মুলা কি হবে? এনিওয়ান? 1 বাই মানে E, যেটা 1 1 বাই by n summation I is equal to 1 by n। ঠিক করে বল। 1/p summation I এর উপর yi j, I এর উপর এটা এখানে তো এটার মানে কি? y নট জে বারের তাৎপর্য কি? হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ y নট জে বার? jth ব্লকের মিন, এক্স্যাক্টলি, মিন রেসপন্স। y নট জে বার হচ্ছে রেসপন্স করেসপন্ডিং টু রেসপন্স নয়, মিন রেসপন্স। mean response corresponding to jth block। ঠিক আছে, এটা হয়ে গেল y নট জে বার একদম। সো আমরা তিনটে মডেল প্যারামিটারকে এস্টিমেট করে ফেললাম, মিউ, টাউ আই আর বিটা জে হ্যাট। ওকে, এইবার তাহলে yi যে কত হয়ে গেল? মিউ হ্যাট বা এটা ভাবে না বসিয়ে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি অর্থোগোনাল স্প্লিটিং অফ টোটাল সাম অফ স্কোয়ার। কত হবে? টোটাল সাম স্কোয়ার, সেটাকে আমি ভাঙতে পারবো এইভাবে। কিভাবে ভাঙা যায়? জাস্ট রেফার টু অ্যানোভা 2-ওয়ে লেআউট ভিডিও, যেটা আমি আগে করেছি। সেখানে ক্লিয়ার কাট ভাবে এই মডেলটা এই এসএসটা ভাঙাটা বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, ডিজাইন অফ এক্সপেরিমেন্টে এই অর্থোগোনাল স্প্লিটিংটা রিপোর্ট করার কোনো দরকার নেই, জাস্ট রেজাল্টটা স্টেট করা নিয়ে কথা। টোটাল সাম স্কোয়ার ইজ sum square due to the treatment plus sum square due to the block plus sum square error. That is TSS equals to SST মানে SS due to treatment plus SSB SS due to block plus
SSE, SS due to the error quantity. এবার বলতে পারবি total sum square due to treatment, sum square due to block আর sum square due to error এর corresponding DF গুলো কত? What will be the degrees of freedom? কোনটার ক্ষেত্রে কি দাদা n হবে মানে TSS n minus 1. n minus 1 n minus Total sum of square, total number of plot n খানা একটা বিয়োগ n minus 1. Sum এটা- square due to treatment কত হবে? T minus 1. t minus 1 T খানা treatment একটা restriction, so T minus 1. Sum square due to block কত হবে? -1 r minus 1 খানা block minus একটা restriction, so R minus 1. আর ওটা অ্যাডজাস্ট Subtract করতে হবে n minus 1 minus minus n 1 minus 1 minus r minus 1. এইবার n এর ভ্যালু কত? n এর ভ্যালু 8t, বসিয়ে দে। সবকিছু করলে দাঁড়াবে r minus 1 into t minus 1. So sum square due to error তার corresponding df হচ্ছে ওকে হলো। এইবার ডিজাইনের মেন কাজ হাইপোথিসিস টেস্টিং। প্রথম প্রশ্ন, এখানে ভেরিয়েশনটা ঘটতে পারে দুটো কারণে, একটা হচ্ছে ডিফারেন্ট ট্রিটমেন্টের কারণে, আরেকটা হচ্ছে ডিফারেন্ট ব্লকের কারণে। কিন্তু ব্লকের জন্য কোনো ভেরিয়েশন হচ্ছে সেইটা কি আদৌ টেস্টিং করার দরকার আছে? কোয়েশ্চনটা বুঝতে পারলি? না কারণ তো সিলেক্টটা তো আমি সেইভাবেই করেছি। অত্যন্ত ফান্ডামেন্টাল জায়গায় অ্যানোভার সঙ্গে ডিজাইনের তফাৎটা হচ্ছে এখানেই হয়। এই মডেলটা এন্টায়ারলি অ্যানোভার মতো, কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গাতে এই মডেলের একটা অ্যানালিসিস অ্যানোভার থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। কোথায়? এই যে আমরা ব্লক নিয়ে আলোচনা করলাম, থিওরিটিক্যালি করেছি, খুব ভালো কথা। অবশ্যই আমরা বলছি ব্লকের জন্য একটা সিগনিফিকেন্ট ভেরিয়েশন হচ্ছে, হবেই, কিন্তু এটাকে আলাদা করে টেস্টিং করার কি দরকার আছে? হাইপোথিসিস টেস্ট মানে কি কনফার্মেটরি টেস্টিং, তো সেটা কি আদৌ কনফার্মেশন করা দরকার আছে? যদি তুমি না বলি যে না দরকার নেই, তাহলে বলতে হবে কেন। মানে তো স্যার দাদা মানে ওটা তো ওরকম ভাবেই আমি ধরে নিচ্ছি যে দুটোর মধ্যে ভ্যারিয়েবিলিটি থাকবে। এক্স্যাক্টলি ব্লকিংটা আমি করছি ম্যানুয়াল স্ট্র্যাটেজিক ওয়েতে। শুরুতেই বলা আছে ব্লকিংটা এমন করেই করা হচ্ছে যাতে দুটো ব্লকের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে, সেইটাকে আলাদা করে টেস্ট করে জাস্টিফাই করার দরকার নেই। অলরেডি ম্যানুয়ালি এটাকে আমরা ভ্যালিডেট করে নিচ্ছি। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে এইটাই। ওকে, সো এখানে ব্লকের টেস্টিং করার দরকার হয় না, এটা আমার নোটসে একদম ক্লিয়ার কাট করে লেখা রয়েছে। নোটটা কিন্তু ভালো করে পড়তে হবে, লাইন বাই লাইন যা পড়াচ্ছি তার পাশে নোটটাকে রেখে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এইবার তাহলে টেস্ট করব কি? এখানে একটাই ট্রিটমেন্টের টেস্ট করব। H0 ট্রিটমেন্টের কোনো এফেক্ট নেই, টাউ y ইকুয়াল টু 0 ফর অল i। H1 tau y non-zero for at least 1 i। ঠিক আছে, তার মানে ট্রিটমেন্টের এফেক্ট আছে। এইবার what should be the test statistic? এই স্ট্যাটিস্টিকটা হচ্ছে এফ। সেটা বলার আগে জাস্ট আমি একটু বলে দিই, এসএস ডিউ টু ট্রিটমেন্ট বাই সিগমা স্কোয়ার সেটা কি ফলো করে?
কাই স্কোয়ার ফলো করবে উইথ ডিএফ টি মাইনাস ওয়ান। আর এসএসসি বাই সিগমা স্কোয়ার সেটাও ফলো করে কি কাই স্কোয়ার। এটা ঘটছে আন্ডার নাল। আরো একটা ইন্টারেস্টিং ইস্যু, এসএসটি কে যদি ওর ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করি, দ্যাট ইজ টি মাইনাস ওয়ান, দেন আমরা কি পাই মিন স্কোয়ার এমএসটি। সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট কে ওর করেসপন্ডিং যে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে কি পাই মিন স্কোয়ার ডিউ টু দ্য ট্রিটমেন্ট, এটা এমএসটি। আর এসএসই কেও যদি আমি ওর ডিএফ দিয়ে ভাগ করি কি পাই মিন স্কোয়ার এরর। ইন্টারেস্টিংলি দেখানো যায় আন্ডার এইচ নট expectation of MSc is same as expectation of MST. কিন্তু আমরা যত নাল থেকে দূরে চলে যাই তত MST টা হয়ে যায় more than MSc as H not is not true. এই সব কিছু ডিটেলস এর ডেরিভেশন আমার অ্যানোভাতে করা, অ্যানোভার ভিডিওটা দেখলেই ক্লিয়ার আউট হবে, ঠিক আছে? সো MST বাই MSc এইটাই হচ্ছে একটা ডিজায়ার্ড টেস্ট স্ট্যাটিস্টিক। ইনফ্যাক্ট এইটা কি ফলো করবে, এসএসটি কে ভাগ করছি ওর ডিএফ দিয়ে, আর একটা অ্যাডিশনাল সিগমা স্কোয়ার আনলাম, এসএসই কেও ভাগ করছি ওর ডিএফ দিয়ে, নিচে একটা অ্যাডিশনাল সিগমা স্কোয়ার আনলাম। এইটা লেখা যায়, এটা লেখা সেম, সিগমা স্কোয়ার কেটে যাবে, এসএসটি বাই আর মাইনাস ওয়ানটা হচ্ছে এমএসটি, এসএসসি বাই আর মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ানটা হচ্ছে এমএসসি। দুটোই কাই স্কোয়ার ফলো করে। কাই স্কোয়ারের রেশিও কি হয় ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেটলি, আর এটা মারাত্মক ফ্যাক্ট, দে আর ইন্ডিপেন্ডেন্ট। ওই যে অর্থোগোনালি স্প্লিট করেছিলাম, সো দে আর ইন্ডিপেন্ডেন্ট। সো দুটো ইন্ডিপেন্ডেন্ট কাই স্কোয়ারের রেশিও এফ ফলো করবে। একটু আগেই বলেছি এমএসটি টা এমএসসি থেকে বড় হয়ে গেলে ভালো, সো এফ এর ভ্যালু বড় হলে আমরা বলি উই রিজেক্ট এইচ নট। সো ফাইনালি একদম যেটা ক্লিয়ার কাট আমাদের ফাইনাল কনক্লুশন, উই রিজেক্ট এইচ নট if greater than if alpha, f এর df টা একটু ভুল লিখেছি আমি, সরি, এটা ফলো করে f r minus 1 comma minus minus 1 1 to t minus 1. So finally বড় হলে রিজেক্ট, so a right tail test based on f is appropriate. So f যদি হয় f alpha r minus 1 r minus t minus 1, then we reject h naught. This is all about randomized block design. কিন্তু এখনো একটা উত্তর আমি দিইনি, সেটা হচ্ছে নালটা যদি রিজেক্ট হয় তার মানে কোনো একটা ট্রিটমেন্ট সিগনিফিকেন্ট, কোনো একটা ট্রিটমেন্ট অন্য কোনো একটা ট্রিটমেন্টের থেকে আলাদা বলেই তো সিগনিফিকেন্সটা আসছে। কোন পেয়ারটা এই ট্রিটমেন্টের সিগনিফিকেন্সের জন্য দায়ী? সো উই নিড টু ডু আ পেয়ার্ড কম্প্যারিজন টেস্ট। সেইটা আমরা পরের দিনের ক্লাসে করব। আর পরের দিনের ক্লাসে আমরা আরো মারাত্মক দু একটা টপিক করব, যেখানে আছে ট্রিটমেন্ট কন্ট্রাস্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা টপিক করব কি অ্যাভারেজ ভেরিয়েন্স। ওকে, এইটা আমাদের কালকের টাস্ক।